বলতেছিলাম আসলে সাক্ষ্য আইনের খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে 101 থেকে 112। এই জায়গা থেকে একটা এমসিকিউ পাবেনি। এখান থেকে তো 15টা এমসিকিউ দিবে সাক্ষ্য আইন থেকে। এখান থেকে একটা দুইটা পাবেন। এখান থেকে যদি দুইটা পান, বা আদার্স 17 থেকে 31 এই জায়গা থেকে দুইটা পান, চারটা হয়ে গেল। 32 33 থেকে যদি একটা পান, পাঁচটা হয়ে গেল। তারপরে হচ্ছে হলো 1 থেকে 12 পর্যন্ত বা 11 পর্যন্ত, ওখান থেকে দুইটা পাবেন। তারপরে হচ্ছে হলো আপনার স্টফেল থেকে একটা পাবেন। তারপরে হলো ওই যে 118 থেকে আহ, এই জায়গা থেকে 18 19 থেকে একটা প্রশ্ন, দুইটা থেকে একটা এমসিকিউ আসতে পারে। 18 19 আর 20 থেকে 29 পর্যন্ত ওখান থেকে দুইটা পাইতে পারেন। আর লাস্টে গিয়ে পুরো জায়গাটা, অর্থাৎ 35 থেকে যদি আমরা একদম 65 পর্যন্ত চিন্তা করি, ওখান থেকে আরো তিন চারটা পাইতে পারেন। এই হলো অবস্থা আর কি। ঘুরে ফিরে আসলে সাক্ষ্য আইনে মার্কস পাওয়াটা সহজ, ছোট একটা আইন। তারপরে হলো ধারাবাহিকভাবে বর্ডার লাইন গুলো মনে থাকলে পাওয়াটা পসিবল। যে যা হোক, আমরা আশা করছি আপনারা 112 পর্যন্ত পারেন। তারপরেও আমি 101 থেকে আবার শুরু করছি। 101-এ আমরা দেখেছিলাম যে যে পক্ষ কোনো একটা বিষয় অস্তিত্ব দাবি করে, অর্থাৎ কি করবে, আহ, ওনাকেই প্রমাণ করতে হবে। সে কেমনে অস্তিত্বটা দাবি করলো, তাকে প্রমাণের ভার তার উপরে পড়বে। 102-এ বলতেছে যে হারা পার্টি, আপনি যখন একটা মামলাতে হেরে যাবেন, পরবর্তীতে আবার আপনি আপিলে বলতেছেন যে না আপনি জিততেন, তাহলে কিভাবে আপনি মামলাতে জয়লাভ করতেন, আপনাকে প্রমাণ করতে হবে। 103-এ বলতেছে হলো অন্যত্র থাকার অজুহাত। কি বলতেছে? অন্যত্র থাকার অজুহাত। হ্যাঁ, 103-ই আপনাকে প্রমাণ করতে হবে, যেটা আমরা 11 ধারায় প্লি অফ এলিবাইতে দেখেছি। এরপরে হলো আমাদের আরেকটা বিষয় হচ্ছে 104-এ বলতেছে যে সাক্ষীর গ্রহণযোগ্যতা। আপনি সাক্ষীর গ্রহণযোগ্যতা নির্ধারণ করবেন, তাহলে আগে আপনাকে প্রমাণ করতে হবে যে কিভাবে আপনার স্বাক্ষর গ্রহণযোগ্যতা, কিভাবে আপনার আপনার সাক্ষ্যটা গ্রহণযোগ্য হবে, সেই বিষয়টাই আপনাকে প্রমাণ করতে হবে। এখানে আমরা সুন্দর উদাহরণ দিয়েছিলাম, নুসরাত হত্যা মামলার উদাহরণ দিয়েছিলাম। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে হলো আমরা 105 ধারায় বলেছিলাম যে দণ্ডবিধির 76 থেকে 106 জেনারেল এক্সেপশন, সাধারণ ব্যতিক্রম প্রমাণ করার জন্য আপনাকে 105 ধারায় প্রমাণ করতে হবে। এরপরে হলো আমরা 106 ধারায় বলেছিলাম, কি বলেছিলাম? 106-এ বলেছিলাম যে বিষয়টায় আপনার অবগত আছে, হ্যাঁ আপনার নলেজে আছে, সেই বিষয়টা আপনাকে প্রমাণ করতে হবে। আমরা এখানে দুটা উদাহরণ দিয়েছিলাম। একটা হলো হাজবেন্ড এবং ওয়াইফ কিলিং মামলা, আর একটা হচ্ছে হলো আমরা বলেছিলাম হচ্ছে কোন ট্রেনে উঠলে কতিপয় বন্ধু নিয়ে, কয়েকজন বন্ধু নিয়ে যদি উনি নেমে যায়, পরবর্তীতে কিভাবে আপনার কাছে ট্রেনের টিকিট ছিল, সেই বিষয়টাই আপনাকেই প্রমাণ করতে হবে। এরপরে হলো আমরা বলেছিলাম, কি বলেছিলাম, সাথে বলছিলাম 30 বছর যাবত কোনো একটা আল্লাহর বান্দা যদি জীবিত থাকে, সাত 30 বছর যাবত, তাহলে তাকে আহ, জীবিত হিসেবে ধরে নেওয়া হবে। 10টা 14। ভাই, আচ্ছা, একটা সেকেন্ড, এক এক মিনিট। আমরা যেটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 107 ধারাতে বললাম যে 30 বছর যাবত আহ, যে লোক জীবিত ছিল, আদালত তাকে জীবিত বলে ধরে নিবেন। এখন কেউ যদি বলে যে উনি মৃত, তাহলে ওনাকে প্রমাণ করতে হবে। 108 ধারাতে বলতেছে 7 বছর যাবত যদি কেউ নিখোঁজ হয়, তাহলে আদালত তাকে কি ধরে নিবেন? মৃত হিসাবে ধরে নিবেন। এবার যদি কেউ বলে যে সে জীবিত, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে এরপরে 109-এ বলতেছে আপনার সম্পর্কর বিষয়। হ্যাঁ, সেটা হইতে পারে মালিক
প্রতিনিধি, সেটা হতে পারে জমিদার প্রজা, সেটা হতে পারে অংশীদারদের মধ্যে, যে বলে যে সম্পর্ক নাই, তাকে প্রমাণ করতে হবে যে কেমনে তাদের সাথে সম্পর্কটা নাই। 110-এ হলো, আপনি যদি যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মালিক হিসাবে দখলে থাকে, যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির মালিক হিসাবে দখলে থাকে, তখন যে ব্যক্তি দাবি করে যে দখলকারী উক্ত ব্যক্তি সম্পত্তির মালিক না, তাহলে তাকে দাবিকারীকে প্রমাণ করতে হবে যে সে কেমনে মালিক না, উনি সম্পত্তির কিভাবে মালিক না, তাকে প্রমাণ করতে হবে। 11 ধারাতে হলো সক্রিয় আস্থার সম্পর্ক, সেটা বলেছিলাম ডাক্তার রোগী, গুরু শিষ্য, পীর মুরিদ, স্বামী স্ত্রী, পিতা পুত্র, আইনজীবী মক্কেলের মধ্যে যদি সরল বিশ্বাসের প্রশ্ন উঠলে, তাহলে ডাক্তারকে, গুরুকে, পীরকে, স্বামীকে, পিতাকে, আইনজীবীকে প্রমাণ করতে হবে। এরপরে 112 ধারাতে হলো 280 দিনের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে, যদিও তাদের মাঝে ডিভোর্স হয়ে যায়, তারপরও এটা বৈধ সন্তান হিসেবে আদালত অনুমান করবে, সেটা কনক্লুসিভ প্রুফ। আশা করছি এই বিষয়টাই আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব হচ্ছে 114। 114তে কি বলা আছে? আপনার আদালত কিছু ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারেন, আদালত কিছু ঘটনার অস্তিত্ব অনুমান করতে পারেন। কি অনুমান করবেন? 114 নিশ্চয়ই মনে আছে, মে প্রিজিউম। কি অনুমান করবে? মে প্রিজিউম। 1 নম্বরে আমরা এখান থেকে কিছু শব্দ নিব, আপনারা নোট ডাউন করতে পারেন। শব্দগুলো হচ্ছে ইংলিশ ওয়ার্ড নিব কিছু, ওইগুলো থেকে আমরা এক্সপ্লেইন করব। এস, এ, বি, ই, এরপরে হলো জে, আরেকটা শব্দ নিচ্ছি, বি, নোট ডাউন করেন, ই, আরেকটা শব্দ নিচ্ছি, কিউ, কিউ, ডি। তাহলে এগুলা দিয়ে কি বুঝতেছেন? আমরা এখন এগুলার এক্সপ্লেইন করি। দেখেন, এগুলা, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। প্রথমে হচ্ছে হলো, আমরা এস দিয়ে আমরা লিখবো স্টলেন প্রপার্টি, চোরাই মাল গ্রহণ। কি বলবো? চোরাই মাল গ্রহণ। ঠিক আছে? স্টোলেন অফ গুডস, অর্থাৎ চোরাই মাল যার দখলে পাওয়া যাবে, তাকে আমরা চোর হিসেবে দোষী সাব্যস্ত করব। কেমন? স্টোলেন অফ গুডস, চোরাই মাল, চোরাই মাল যার দখলে থাকে, তাকে প্রমাণ করতে হবে যে এটি চোরাই মাল নয়, এই বিষয়ে আমার নলেজে ছিল না। তাহলে প্রথমে আদালত অনুমান করবে এই 9টা বিষয়, হ্যাঁ, যে উনি চোর। তাহলে এস দিয়ে হলো, চুরির পর পরেই চোরাই মাল যে ব্যক্তির দখলে থাকে, সে যদি তার দখলের কারণ দর্শাতে না পারে, তবে সে ব্যক্তি চোর অথবা চোরাই মাল বলে জানা সত্ত্বেও সে তা গ্রহণ করেছে। বুঝছেন? 1 নাম্বার বুঝেছেন? স্যার, সুরাইমাল। হ্যাঁ, এটা হলো 1 নাম্বারে। 2 নম্বরে হচ্ছে হলো, কি বলতেছি, আপনার হলো অ্যাকমপ্লাইস, অর্থাৎ সহযোগী। সহযোগীর বিবৃতি, যদি না প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত হয়, হ্যাঁ, তবে তা বিশ্বাসের অযোগ্য। অন্য সাক্ষী পাওয়া না গেলেও শুধুমাত্র অ্যাকমপ্লাইসের উপর নির্ভর করতে নিষেধ করা হয়েছে, এই টাইপের কথা বলতেছে। কিন্তু এরকম না, বিষয়টা বলতেছে গুরুত্বপূর্ণ বিষয় দ্বারা সমর্থিত না হলে দুষ্কর্মের সহযোগী বিশ্বাসের অযোগ্য, এই কথাটাই বলতেছে। আপনাকে আরো গুরুত্বপূর্ণ সাক্ষীর উপর ডিপেন্ড করে আপনাকে কি করতে হবে? শাস্তি দিতে হবে। বুঝছেন না ব্যাপারটা? আপনি দুষ্কর্মের সহযোগীর উপর বিশ্বাস করে আপনি অন্য কাউকে শাস্তি দিয়ে দিবেন না, এটা দেওয়া যাবে না। আদালত বলতেছে যে এটা দেওয়া যাবে না। ঠিক আছে? যদিও আমরা 2টা জায়গাতে 30 ধারাতে বলতেছে সেটা প্রাসঙ্গিক, স্ব আসামির দোষ স্বীকার, আর 133-এ বলতেছে স্ব আসামির উপর দোষ স্বীকার করে যদি কাউকে দোষী সাব্যস্ত অথবা শাস্তি দিলে
সেটা অন্যায় হবে না, সেটাই বলতেছে। আর 114 বিতে বলতেছে যে না, সহযোগীর বিবৃতি যদি না প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত হয় তবে তা বিশ্বাসে অযোগ্য। অন্য সাক্ষী পাওয়া না গেলে শুধুমাত্র কমপ্লাইস অর্থাৎ স্ব আসামির উপর নির্ভর করতে নিষেধ করা হয়েছে, বুঝছেন? তাহলে এটা হলো এস এ গেল, গেল না? এস দিয়ে স্টলেন অফ গুডস, চোরাই মাল যার দখলে থাকবে উনি কি? চোর। আর স্ব আসামি দোষীকের উপর ভিত্তি করে কি করা যাবে না? শাস্তি দেওয়া যাবে না। এরপরে হচ্ছে আপনার 114 সি, যে বিনিময় পত্র, বি দিয়ে বিল অফ এক্সচেঞ্জ, জি পাওয়া গেল তা কনসিডারেশনের বিনিময়ের মাধ্যমে পাওয়া গেল, তা জোরপূর্বক নেওয়া হয়নি, তা উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত দৃষ্টাঙ্কিত হয়েছে। যদি আপনি কাউকে চেক দেন তাহলে ধরে নেওয়া হবে আপনি কোনো কিছুর বিনিময়ে দেওয়া হয়েছে। কথা কি বোঝা গেছে? মানে আপনি যদি কাউকে কোনো একটা বিল অফ এক্সচেঞ্জ দেন, আদালত অনুমান করবে যে নিশ্চয়ই আপনি কোনো কিছুর বিনিময়ে উপযুক্ত প্রতিদানের মাধ্যমে এই বিল অফ এক্সচেঞ্জটা দিয়েছেন। বুঝছেন কিনা বলেন তো আসাদ ভাই? জি স্যার, এই চোরাই মালটার মানে মানে বিনিময় বিনিময় করা আর কি। চোরাই মালের বিনিময় বলেন আর যে বলেন, যেমনি মনে রাখেন, এখানে বলতেছে যে আপনি একটা বিল অফ এক্সচেঞ্জ দিয়েছেন, নিশ্চয়ই নিশ্চয়ই এটার একটা উপযুক্ত প্রমাণের ভিত্তিতে হয়েছে নাকি? জি। মানে আপনি উপযুক্ত বিনিময়ে, প্রতিদানের বিনিময়ে তো একটা বিল অফ এক্সচেঞ্জ হয়েছে, একটা চেক দৃষ্টাঙ্কিত হয়েছে, লিখা হয়েছে, এই বিষয়গুলো আদালত প্রাথমিকভাবে অনুমান করবে। এরপরে আদালতের মাধ্যমে প্রমাণিত অপ্রমাণিত বিষয়গুলো চলে আসবে ইনশাল্লাহ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। আসলে যারা ক্লাসগুলো করছে না, এনাদের লস হচ্ছে। আমার এক মনে, আমার আমার মনে চাই যে এদেরকে আমি রেকর্ড না দিই। এটা ঠিকই না। এটা ক্লাসে পার্টিসিপেশন না করলে আসলে সেক্ষেত্রে আসলে ভাল লাগে না। একদিন আপনি ক্লাসে জয়েন করবেন না সেটা ভিন্ন, আপনার সমস্যা। বাট সবসময় আসলে এভাবে ক্লাস না করাটা এটা খুবই খারাপ অবস্থা। আচ্ছা, 4 নম্বরে এক্সিস্টেন্স, অস্তিত্ব। যে জিনিস, যে জিনিস বা জিনিসের যে অবস্থা বা অস্তিত্ব, অর্থাৎ করিম 2024 সালে মে মাসে বিবাহ করলো, তাহলে আদালত ধরে নিবেন যে এর আগে সে অবিবাহিত ছিল, এরকম ধরে নিবেন না আদালত? মে মাসে যদি সে বিয়ে করে, একটা ডেট পাওয়া যায়, একটা ক্লু পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই এর আগে সে অবিবাহিত ছিল। পরবর্তীত হওয়ার আগে কোন জিনিসের অবস্থা অপরিবর্তিত ছিল তা আদালত ধরে নিবেন বা অনুমান করবে। তাহলে বলতেছে যে এই যে এক্সিস্টেন্স, যে বস্তু বা বস্তুর অবস্থা সাধারণত যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, তার চেয়ে কম সময়ের মধ্যে সে বস্তু বা বস্তু সে অবস্থা বিদ্যমান বলে দেখানো হয়ে থাকলে তা বিদ্যমান আছে। এখানে কিছু অস্তিত্ব বুঝে নিবে। তাহলে বুঝে গেছেন নিশ্চয়ই যে একটা বিষয়, মে মাসে যদি সে বিয়ে করে নিশ্চয়ই পূর্বে সে অবিবাহিত ছিল, এটা আদালত ধরে নিবেন। ঠিক আছে? পরবর্তীত হওয়ার আগে কোন জিনিসের অবস্থা অপরিবর্তিত ছিল, সেটা আদালত ধরে নিবেন, অস্তিত্বটা। আশা করছি 4 নাম্বারটা বুঝতে পেরেছেন, ডি বুঝতে পেরেছেন। 114 ডি মাঝে মাঝে বলে 114 ডিতে কি বলা আছে, 14 ইতে কি বলা আছে, এই টাইপের প্রশ্ন হয়েছিল বিগত সনে। ঠিক আছে? বিগত সনে প্রশ্ন হয়েছিল। এরপরে হলো ইতে, আমরা তাহলে ইতিমধ্যে কি বলে ফেললাম? এস দেখলাম, এসে বললাম কি? স্টলেন অফ গুডস, চোরাই মাল গ্রহণ। তারপরে হলো এতে অ্যাকমপ্লাইস, হ্যাঁ, দুষ্কর্মের সহযোগী। তার এ গেল, বি গেল, সিতে বললাম বিল অফ এক্সচেঞ্জ,
ইতে বললাম এক্সিস্টেন্স, তাহলে এস এ বিই, এস এ বিই এই শব্দটা গেল আমাদের। এরপরে আসেন আমাদের নেক্সট, আমরা ইতে চলে যাই। ইতে আমরা মনে রাখবো আপনার হচ্ছে হলো জুডিশিয়াল। আমরা যাবি বলছিলাম না, জুডিশিয়াল, বিচার বিষয়ক ও সরকারি কার্যাবলী নিয়মিত সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ বিচার বিষয়ক ও দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পূর্ণ হয়েছে সেটা আদালত অনুমান করবে। একটা বিচার বিষয়ক, একটা জুডিশিয়াল বা সরকারি কার্যাবলী নিয়মিত সম্পূর্ণ হয়েছে সেটা আদালত প্রথমে অনুমান করবে। এরপরে বাকিটা আপনাকে প্রমাণ করতে হবে যে কেমনে কি। প্রথম অবস্থায় আদালত এটাই অনুমান করবে, জুডিশিয়াল বা বিচার বিষয়ক বা দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পূর্ণ হয়েছে সেটা আদালত অনুমান করবে ইতে। এরপরে এফ, এফ এ বলা আছে বিজনেস। বিজনেস ব্যবসা, নির্দিষ্ট ক্ষেত্রে কার্যের সাধারণ রীতিনীতি অনুসরণ করা হয়েছে। যেমন যদি প্রশ্ন উঠে, যেমন যদি প্রশ্ন উঠে, কি প্রশ্ন উঠে, ডাক্তার যদি কোনো অপারেশন করা হয় তাহলে আদালত অনুমান করবে যে নির্দিষ্ট নিয়মে তা অপারেশন অপারেশন করা হয়েছে, এটা একটা সিস্টেমে করা হয়েছে, এটা আদালত প্রাথমিকভাবে অনুমান করবে, তার কোনো অবহেলা ছিল না। এর পরবর্তীতে যদি কোনো কিছু হয়, আমরা এটা কোর্স অফ কমন কোর্স বা বিজনেস, কোর্স অফ বিজনেস আমরা কে বলতে পারবেন? কোর্স অফ বিজনেস আমরা সাক্ষ্য আইনে আরো অন্য জায়গায় বলেছিলাম। কারো কি মনে পড়ে? যদি মনে পড়ে তাহলে বলবো যে আপনি জিনিয়াস। কারো কি মনে পড়ে? কোর্স অফ বিজনেস দিয়ে মনে রাখতে বলছিলাম, এরকম একটা ধারা সাক্ষ্য হয়নি। কারো কি মনে পড়ে? হুম? কোন আল্লাহর বন্দা কি নাই? আহ হৃদয়, হৃদয় ভাই আপনি কি বুঝছেন? জি স্যার, বুঝছি। অ্যাকচুয়ালি স্যার আমার মনে পড়তেছে না। মনে আছে স্যার, কোর্স অফ বিজনেস এর একটা ইয়ে ছিল, ষোলো সেকশন ছিল ষোলো যে মানে ষোলো ধারা 16 কোর্স অফ বিজনেস এর কথা বলেছিলাম। আমরা বলছিলাম যে একটা ডাক বিভাগ যে যে জি স্যার, জি পদ্ধতিগুলো স্যার, অনুসরণ করে সেগুলো প্রাসঙ্গিক, এইটা বলছিলাম। এগুলো কোনো কাজের স্বাভাবিক প্রক্রিয়া স্যার, অস্তিত্ব হুম, যখন প্রাসঙ্গিক স্যার। হ্যাঁ, একটা যে স্বাভাবিক একটা একটা সিস্টেমটা এটা প্রাসঙ্গিক, এটা বলছিলাম 16তে। জি ওখানেও স্যার, কোর্স অফ বিজনেস এর কথা বলা আছে, এখানেও এটা লাস্টে বলতেছে। বলছেন স্যার। জি লাস্টে, স্যার। তো না না, ঠিক আছে স্যার, ওইটা লাস্টে ছিল আর কি, ইয়া কোর্স অফ বিজনেসটা বলা। হুম, এটা এটা ওইটা প্রাসঙ্গিক হবে সেটা বলছিলাম আর কি। তো এখানেও সেম, কোন নির্দিষ্ট ক্ষেত্রে কাজের সাধারণ নিয়মাবলী অনুসরণ করা হয়েছে বলে আদালত ধরে নিবেন। আপনি একটা চিঠি দিয়েছেন, নিশ্চয়ই চিঠির পুরো কার্যক্রমটা ঠিক ছিল, এটা এফের ধরে নিবেন আর কি। যেমন আমরা একটু আগে দেখলাম বিচার বিষয়ক বা দাপ্তরিক কার্যাবলী নিয়মিত সম্পূর্ণ হয়েছে বলে আদালত অনুমান করবে। এরপরে হচ্ছে হলো আমরা জিতে, উম, এরপরে আমরা জি দেখবো হলো এভিডেন্স, যে সাক্ষ্য হাজির করতে পারা যাইতো, যে সাক্ষ্য হাজির করতে পারা যাইতো মানে হাজির করা যাইতো কিন্তু হাজির করা হয় নাই। আপনি একটা এভিডেন্স বা একটা সাক্ষ্য আপনি নিয়ে আসতে পারতেন কিন্তু আনেন নাই, তা হাজির হইলে যে লোক হাজির হইতে দেওয়া হয় নাই তাহলে তার বিপক্ষে যাইতো। আমরা সেটাই বুঝে গেছি। বুঝেন নাই ব্যাপারটা? মানে বলতেছে যে আপনি একটা সাক্ষ্য নিয়ে আসতে পারতেন, পারতেন না, কিন্তু আপনি আনেন নাই, তাহলে আদালত কি মনে করবে বলেন তো? আদালত মনে করবে যে এটা যদি আপনি নিয়ে আসতেন অবশ্যই অবশ্যই এটা আপনার বিপক্ষে যাইতো, এই জন্য আপনি আসেন নাই বা আপনি সাক্ষীটা নিয়ে আসেন নাই। বুঝেন নাই ব্যাপারটা? মাসুমা আক্তার বুঝছেন? মাসুমা আক্তার, আপনি কি আমার ক্লাসটা শুনতেছেন?
ওকে, আমরা যেটা বলতেছিলাম, তাহলে আমরা জিও বুঝে গেলাম। এরপরে হচ্ছে আমরা এইচ এর দিকে চলে যাই। এইচে কি বলতেছে? এসে বলতেছে কোন লোক আইনত যে প্রশ্নর উত্তর দিতে বাধ্য নয়, সে প্রশ্নের উত্তর দিতে যদি অস্বীকার করলে উহার উত্তর সে লোকের প্রতিকূলে যাইতো। এটাও জি এর মতো। আসলে কোন লোক আইনত যে প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়, সে প্রশ্নের উত্তর দিতে সে অস্বীকার করলো, কিন্তু যদি উত্তর দিত তাহলে তা সে ব্যক্তির বিরুদ্ধে যেত, এটা আদালত অনুমান করবে। যদিও সে এই উত্তরটা দিতে বাধ্য নয়, কিন্তু আদালত তাকে জিজ্ঞাসা করছে যে এটা বলেন। এখন সে কি করছে? উত্তর দিতে অস্বীকার করলো। তাহলে নিশ্চয়ই আদালত বলবে যে হ্যাঁ, ডাল মে কুছ কালা, আপনি যদি উত্তর দিতেন তাহলে সেটা আপনার বিরুদ্ধে যাইতো, এই জন্যই আপনি উত্তরটা দেন নাই। এখন আমি কি মনে করব? এই যে আমি একটু আগে বললাম মাসুমা আক্তারকে যে আপনি এটা কি বুঝছেন, তখন আপনি উত্তর দেন নাই, তাইলে আমি বুঝে নেবো যে, আমি অনুমান করব, মেহপ্রিজিউম করব যে আপনি এটা বুঝেন নাই। এ হলো কথাবার্তা। লাস্টে হচ্ছে আই, একদম 114 লাস্ট 9 নাম্বার জি, ক্ষেত্রটা কি বুঝছেন? এখান থেকে আমি ইয়ে করতে পারতেছিলাম না, ওই ও জন্য। ও আনমিউট করতে পারতেছিলেন না? আচ্ছা, ওকে, জি, অসুবিধা জি নাই। স্যার। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে, আপনি তো বুঝেন, কষ্টটা বুঝেন। এবার একটু সিরিয়াস হ্যাঁ স্যার। হইতে হবে, ঠিক আছে? একটু সিরিয়াস হইতে হবে, কেমন হন, একটু সিরিয়াস হইতে হবে, পাস করতে হবে, জি স্যার। খুব মনোযোগ দিতে হবে। যে দলিল ধারা একজনের নিকট, লাস্টেরটা বলতেছে যে দলিল ধারা একজনের নিকট অন্যজনের দায় সৃষ্টি হয়। একটা দলিল দিয়ে যার দায় সৃষ্টি হবে না, আমি তো আর এমনি এমনি একটা দলিল দেব না। একটা দলিলের কিছু পারপাস থাকে, হ্যাঁ, দলিল দেওয়ার পিছনে। এখন এই দলিলটা, এই ডকুমেন্টস, এই দলিল দ্বারা একজনের নিকট আরেকজনের দায় সৃষ্টি হয়, এবং সেই দলিল যদি যাহার দায় সৃষ্টি হয় তার হাতে থাকে, তবে দায়ের অবসান ঘটেছে বলে মনে করবে না আদালত। আমি দলিলটা দিয়েছি আপনাকে, একটা ডকুমেন্টস দিয়েছি, এখন হ্যাঁ, কোনো কারণে ডকুমেন্টসটা আমার হাতে, সেটা আমি যেভাবে হোক নিয়ে আসছি, আপনার কাছ থেকে নিয়ে নিয়েছি, তাহলে আদালত প্রথমে কি মনে করবে বলেন তো? কে বলতে পারবেন? কে বলতে পারবেন? স্যার এতে কি দায়ের অবসান করতে চাই তো? হ্যাঁ, দায়ের অবসান হয়ে গেছে আর কি। আদালত মনে করবে যে নিশ্চয়ই আহ, ইয়া হয়ে গেছে, কেমন, দায়টা অবসান হয়ে গেছে, এই জন্যই তো কি দলিলটা তার কাছে চলে আসছে। বিষয়টা বুঝছেন না? এটাই, এই হলো কথা। তাইলে আমরা এস দিয়ে আবার বলছি, এস দিয়ে স্টোলেন গুড, হ্যাঁ, চোরাই মাল গ্রহণ চোর হিসেবে গণ্য করবে, অনুমান করবে, অ্যাকমপ্লাইজ। আদালত বলবে যে না, এখানে সমর্থিত হইতে হবে। তারপর এস এ, হ্যাঁ, বি, বি ডি হলো বিল অফ এক্সচেঞ্জ, ইডি হলো এক্সিস্টেন্স, অস্তিত্ব। এস এ বি, সাবি গেল আমাদের, সাবি। এরপরে হলো আমরা বলবো যে দিয়ে জুডিশিয়াল বা দাপ্তরিক বা অফিসিয়াল কাজ নিয়মিত সম্পন্ন হয়েছে। এরপরে হচ্ছে হলো বি, কোর্স অফ বিজনেস, বিজনেস। তাহলে তাহলে যে বি ই, হ্যাঁ, ই দিয়ে হলো এভিডেন্স, একটা সাক্ষ্য, আপনি না দিলে আপনার বিরুদ্ধে মনে করবে। তাহলে যাবি, যে বি ই, যে দিয়ে জুডিশিয়াল, বি দিয়ে বিজনেস, ই দিয়ে এভিডেন্স, যাবি। তাহলে সাবি, যাবি। এরপরে হলো কিউ দিয়ে ধরি আমরা, যদি রূপ করতে বলি খাবি, আর ডি দি ধরবো আমরা দাবি। তাহলে সাবি, যাবি, খাবি, দাবি, একটা কথা আমরা রূপ করতে বলতে পারি। তাহলে এস এ বি ই, জে বি ই, তারপরে হচ্ছে হলো কিউ ডি, কিউ, কিউ ডি কোশ্চেন, আর লাস্টেরটা হচ্ছে হলো ডকুমেন্টস বা দলিল। আশা করছি আপনারা 114 থেকে রিটেন প্রশ্ন আসলে আপনারা, আশা করছি এটা লিখতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাই, স্টফেলে চলে যাই, প্রতিবন্ধ নীতিতে চলে যাই। স্টফেল কি জিনিস? স্টফেল, কারো কি স্টফেল সম্পর্কে ধারণা আছে? আমাকে বলতে পারবেন?
এক লাইনে। এটা কি মানে কোনো মানে আমি কোনো স্যার একটা কাজ কি কি করতে প্রশ্ন করলেন স্যার? আবার একটু বলেন তো স্যার। স্টফেল কি জিনিস? স্টফেল স্বকার্যজনিত বাধা কি জিনিস? স্বকার্যজনিত বাধা, স্বকার্যজনিত বাধা। হুম, যে কি বিষয়টা কি আমার একটু বুঝাই বলেন একটা উদাহরণ দিয়ে। বিষয়টা হলো স্যার যে সে যদি নিজে একবার কোনো জিনিসের সাক্ষ্য দেয়, যে সে এটা স্বীকার করে, পরবর্তীতে সে এটা অস্বীকার করতে পারবে না। এটা হলো স্বকার্যজনিত বাধা। নাইস। আর কেউ বলতে পারবেন? আর কেউ বলতে পারবেন? এটাই, অর্থাৎ আপনি একটা বিষয় স্বীকার করছেন, পরবর্তীতে সেটা অস্বীকার করা যাবে না। এটাই হলো প্রতিবন্ধক, স্বকার্যজনিত বাধা, স্বীকৃতির বাধা। হ্যাঁ, এই নীতির মূল কথা হলো কোনো ব্যক্তি যদি পূর্বে কোনো বিবৃতি প্রদান করে, পরবর্তীতে সেই ব্যক্তি উক্ত বিবৃতির সত্যতা অস্বীকার করতে পারবে না। এটাই হলো কথাবার্তা। আশা করছি বুঝতে পেরেছেন। এখন 115তে সে বিষয়টাই বলা আছে। 115তে বলতেছে প্রতিবন্ধ, অর্থাৎ যখন এক ব্যক্তি তার ঘোষণা, কাজ বা কাজের বিরতি ধারা স্বেচ্ছায় অন্য ব্যক্তিকে কিছু সত্য বলে বিশ্বাস করিয়েছেন বা বিশ্বাস করতে দিয়েছেন, সেই বিশ্বাসের ভিত্তিতে কাজ করতে দিয়েছেন, তখন তার নিজের অথবা এরূপ ব্যক্তি বা তাদের প্রতিনিধিদের মধ্যে কোনো মোকদ্দমার বা কার্যধারা যে ব্যক্তি তার প্রতিনিধিকে ওই সত্যতা অস্বীকার করার অনুমতি দেওয়া হবে না। এই হলো কথাবার্তা। তবে হ্যাঁ, এই নীতি ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, আর আইনের বিরুদ্ধে এই নীতি প্রযোজ্য হবে না। আইনের বিরুদ্ধে বলতেছে কি, আপনি একটা নাবালক থেকে একটা ইয়া নিলেন, স্বীকৃতি নিলেন। এখন নাবালকের স্বীকৃতি কি গ্রহণযোগ্য হবে? না, নাবালকের স্বীকৃতি গ্রহণযোগ্য হবে না। এই ক্ষেত্রে ওনাকে স্টপের দ্বারা উনি বাড়িতে হবে না, উনি তো এমনিতে আইনত আপনি একটা অবৈধ জিনিস, কথার কথায় আপনি তার সাথে একটা ইলিগেল জিনিস কন্ট্যাক্ট করেছেন, অর্থাৎ চুক্তি করেছেন বা উনি দিবে স্বীকার করেছে, এখন সে এটা অস্বীকার করছে। আর ইলিগাল জিনিস নিয়ে আপনি, ইলিগাল জিনিস নিয়ে কেন আপনি হুম ইলিগাল জিনিস নিয়ে কেন আপনি কন্ট্যাক্ট করেছেন, সেটা আপনার দোষ। কথা কি বোঝা গেছে না ভেজাল আছে? এই হলো আপনার 115 কথাবার্তা। 116তেও সেম কথাবার্তাই বলতেছে। এখানে বলতেছে ভাড়াটিয়া, কি বলতেছে? ভাড়াটিয়া ও দখলে থাকার অনুমতিপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে প্রতিবন্ধ। এখন আমি যে মালিকের কাছ থেকে ঘর ভাড়া নিয়েছি, আমি কি এখন বলতে পারবো উনি ওই ঘরের মালিক নয়? এটা বলার সুযোগ আছে? বলেন, আছে? কোনো সুযোগ নাই। আমি যদি আমি যদি তার কাছ থেকে ঘর ভাড়া নেওয়ার সময় অবশ্যই অবশ্যই আমি আমি তাকে মালিক হিসাবে, হ্যাঁ, ধরে নিয়েছি। এখন আমি পরবর্তীতে উনি মালিক নয় এটা বলার কোনো সুযোগ নাই। এখানে বলতেছে কোন স্থাবর সম্পত্তি ভাড়াটিয়া অথবা তার মাধ্যমে দাবিদার কোনো ব্যক্তিকে ভাড়াটিয়া সম্পর্ক বিদ্যমান থাকা অবস্থায় ভাড়ার শুরুতে তার বাড়িওয়ালার ওই স্থাবর সম্পত্তি সত্ত্ব অস্বীকার করতে অনুমতি দেওয়া হবে না। কোন স্থাবর সম্পত্তি দখলকারের অনুমতি নিয়ে যে ব্যক্তি ওই সম্পত্তিতে এসেছে, সে ব্যক্তি যখন এরূপ অনুমতি প্রদান করা হয়েছে, তখন ওইরূপ ব্যক্তির ওইরূপ দখল অস্বীকার করার অনুমতি দেওয়া হবে না। আমরা কি বুঝছেন বিষয়টা? মালিক ভাড়াটিয়া, হ্যাঁ, এখানে আপনি অস্বীকার করতে পারবেন না মালিককে, কারণ আপনি তার অনুমতি নিয়ে ঢুকেছেন। তাহলে অনুমতি ভাড়াটিয়া এবং মালিক, এখানে দুটি জিনিস আছে 16 ধারাতে। আর অনুমতি দাতা বা অনুমতি গ্রহীতা, এই বিষয়গুলো এখানে আসছে। ঠিক আছে, অর্থাৎ লাইসেন্সি বা লাইসেন্সর, অনুমতি প্রাপক বা অনুমতি দাতা, ভাড়াটিয়া, হ্যাঁ, টেনেন্ট
অর মালিক, ল্যান্ডলর্ড, এরা এগুলো অস্বীকার করার কোনো জো নাই। স্থাবর সম্পত্তির দখল অবশ্যই ভাড়াটিয়া, হ্যাঁ, প্রজাকে দিতে হবে। আর উল্লেখিত দখলটি অবশ্যই মালিক এর অনুমতি দিয়ে অর্পণ করতে হবে। আশা করছি বুঝছেন 16 ধারাতে। এই হলো বিষয়, 16 ধারার গল্প। 17 ধারাতেও মোটামুটি কথা কথা আগের গুলোই বলতেছে। বিনিময় বিল অর্থাৎ গ্রহীতা, দাতা নরমালি এখন আমার কাছে টাকা নেই, পরবর্তীতে টাকা হলে দিবে, তখন এই যে বিনিময় বিল হইল, এখানে জামানত গ্রহীতা জামানত দাতাকে অস্বীকার করতে পারে না। এই হলো বিষয়। এখানে কি বলতেছে, আপনি আপনি কাউকে একটা বিনিময় বিল, ধারা 18তে বলা আছে যে যে সাক্ষ্য দিতে পারে, অর্থাৎ আসলে কে সাক্ষ্য দিতে পারে? সাক্ষ্য সবাই দিতে পারবে, যে সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য। যদি আদালত মনে না করেন যে কোনো ব্যক্তি অল্প বয়স, অতি বৃদ্ধ বয়স এবং দৈহিক বা মানসিক ব্যাধি অনুরূপ অন্য কোনো কারণে তাদেরকে জিজ্ঞাসিত প্রশ্ন সেই প্রশ্ন যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম, তাহলে সে হলো অযোগ্য। ঠিক আছে, বাট যারা প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে সে হলো যোগ্য সাক্ষী। বা আশা করছি বুঝছেন ব্যাপারটা। হইতে পারে সে শিশু, হইতে পারে অতিবৃদ্ধ, মানসিক অসুবিধা নাই, সে যদি প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে তাহলে হবে। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, তাকে অবশ্যই সে উত্তর দিতে সমর্থ হইতে হবে, যুক্তিসঙ্গত। এটাই হচ্ছে এখানকার কথাবার্তা। কোনো বিকৃত মস্তিষ্ক, এখানে ব্যাখ্যা আছে যে একটা কোনো বিকৃত মস্তিষ্ক, কোনো বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যদি মস্তিষ্ক বিকৃতির জন্য তাকে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝতে বা তার যুক্তিসঙ্গত উত্তর দিতে অক্ষম না হয়, তাহলে সেই ব্যক্তি সাক্ষ্যদানে অযোগ্য হবে না। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে দি এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী কে সাক্ষ্য প্রদানের জন্য উপযুক্ত নয়? তাহলে কে নয়? এমন বিকৃত মস্তিষ্ক ব্যক্তি যিনি প্রশ্ন বুঝতে বা উত্তর দিতে সক্ষম, বার্ধক্যর কারণে প্রশ্ন বুঝতে অক্ষম, এই যে বার্ধক্যর কারণে যে প্রশ্ন বুঝতে অক্ষম, সে হচ্ছে উপযুক্ত নয়। এই টাইপের প্রশ্ন আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন, প্রশ্ন হয়, অনেক প্রশ্ন হয়েছে। এরপরে হচ্ছে হলো বোবা সাক্ষী। বোবা সাক্ষী কাকে বলে? যে কথা বলতে অক্ষম, তিনি তার বক্তব্য অন্য কোনো ভাবে, হ্যাঁ, লিখে বা ইশারা দ্বারা বুঝাতে পারেন, সেভাবে প্রকাশ্য আদালতে সাক্ষ্য দিতে হবে। এভাবে সাক্ষ্য দিলে মৌখিক সাক্ষ্য বলে গণ্য হবে, অর্থাৎ বোবাহ সাক্ষ্য দিতে পারবে ইশারা ইঙ্গিতে। ঠিক আছে, অসুবিধা নাই। তাইলে বোবা সাক্ষী লিখে ইশারার মাধ্যমে দিতে পারবে, অবশ্যই এটা প্রকাশ্য আদালতে হতে হবে। বোবা সাক্ষী যোগ্য সাক্ষী হিসাবে বিবেচিত হবে। এইভাবে বোবা সাক্ষী যে সাক্ষ্য প্রদান করে তা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। বোবা সাক্ষী যদি কানা হলে, অর্থাৎ সাক্ষী যদি বোবা হয় আবার কানেও শুনতে না পায়, তাহলে সে যোগ্য সাক্ষী নয়। এটা আবার একটু ব্যতিক্রম, মাইন্ডেড। যদি সে বোবা বাট কানেও শুনতে না পায় তাহলে সে যোগ্য সাক্ষী হবে না, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই হলো আপনার হচ্ছে হলো 119-এ, হ্যাঁ, ডাম উইটনেস বলেন আর বোবা সাক্ষী বলেন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আমরা তাহলে ইতিমধ্যে অনেকগুলো বিষয় দেখলাম। আমরা 115 ধারাতে স্টপেল দেখেছি, হ্যাঁ, আমরা 114 ধারাতে 9টা ক্ষেত্র দেখেছি যে বিষয়গুলো আদালত অনুমান করবে। আমরা মনে রাখার জন্য বলেছি সাবি, SABE সাবি, JBE জাবি, কিউ দিয়ে খাবি, ডি দিয়ে দাবি। অর্থাৎ এগুলা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে এস দিয়ে স্টলেন অফ গুডস, হ্যাঁ, এ দিয়ে কমপ্লাইজ, বি দিয়ে হচ্ছে হলো বিল অফ এক্সচেঞ্জ, আর ই দিয়ে এক্সিস্টেন্স। তাহলে SABE। এবার হলো যা দিয়ে জুডিশিয়াল, তারপরে বি দিয়ে
বিজনেস, তারপরে হলো ই দিয়ে এভিডেন্স, কিউ দিয়ে কোশ্চেন, ডি দিয়ে ডকুমেন্টস। আশা করছি বুঝতে পেরেছেন। 115তে বলছি প্রতিবন্ধ নীতি, স্টপেল, প্রতিবন্ধ নীতি। হ্যাঁ, একবার কোনো কথা বললে সেটা অস্বীকার করতে পারবেন না, একবার স্বীকার করলে। 16তেও সেম, মালিক ভাড়াটিয়া, তারপরে হলো অনুমতি, অনুমতি প্রাপক আর অনুমতি দাতা। হ্যাঁ, এই সম্পর্কগুলো অস্বীকার করা যায় না। সেম ভাবে 117তেও এই যে চিঠির স্বীকৃতিদাতা, হ্যাঁ, বা গচ্ছিত গ্রহীতা, এগুলো অনুমতি ক্রমে ব্যবহারকারীর প্রতিবন্ধ। এই বিষয়গুলো এখানে ফুটে আসছে। এরপরে আমরা 118তে বলছি কে সাক্ষ্য দিতে পারবে। সব শ্রেণীর লোক সাক্ষ্য দিতে পারবে, একদম আবাল বৃদ্ধ বনিতা, অসুবিধা নাই। তারপরে হচ্ছে হলো ডাম উইটনেস, বোবা সাক্ষীও সাক্ষ্য দিতে পারবে, মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে সে কানে না শুনলে সাক্ষ্যটা তার গ্রহণযোগ্য হবে না, কানে শুনতে হবে তাকে। এরপরে হচ্ছে হলো আমরা চলে যাব 120, আমরা চলে যাব 120। 120-এ বলতেছে দেওয়ানি মোকদ্দমায়, কি মোকদ্দমায়? দেওয়ানি মোকদ্দমায় পক্ষগণ বা তাদের স্ত্রীগণ বা স্বামীগণ, হ্যাঁ, ফৌজদারি মামলার বিচারাধীন ব্যক্তির, হ্যাঁ, স্বামী বা স্ত্রী, এই যে এই কথাগুলো, অর্থাৎ সকল দেওয়ানি কার্যধারার পক্ষগণ এবং কোন পক্ষের স্বামী স্ত্রী অবশ্যই যোগ্য সাক্ষী, কিন্তু ফৌজদারি কার্যধারায় সে ব্যক্তির স্বামী স্ত্রী যোগ্য সাক্ষী, বিরুদ্ধে হলে যোগ্য সাক্ষী হবে, তবে দেওয়ানি মামলার পক্ষে যোগ্য সাক্ষী। আর ফৌজদারি মামলায় কি বলতেছে ভাই? বিরুদ্ধে, বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে, পক্ষে হবে না। কিন্তু দেওয়ানি মামলাতে সাক্ষ্য দেওয়া যাবে, স্বামী স্ত্রী নিজের পক্ষে সাক্ষ্য দেওয়া যাবে, কিন্তু ফৌজদারি মামলাতে পক্ষে দেওয়া যাবে না, বিরুদ্ধে দেওয়া যাবে। অর্থাৎ স্বামী স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে যোগ্য সাক্ষী হিসেবে গণ্য হবে। আশা করছি বুঝে গেছেন। এরপরে আমরা 120-এর সাথে আমরা 122টা দেখি। পত্রালাপ, 22 হলো পত্রালাপ, যোগাযোগ, বিবাহ বজায় থাকাকালীন যোগাযোগ। এই বিষয়গুলো কোন ব্যক্তি যিনি বিবাহিত বা যার সাথে বিবাহ হয়েছে, বিবাহ বজায় থাকাকালে সে ব্যক্তির সাথে তার স্বামী স্ত্রী যে যোগাযোগের বিষয়বস্তু প্রকাশ করতে তাকে বাধ্য করা যাবে না, তাকে বাধ্য করা যাবে না, এখানে রিস্ট্রিকশন। হ্যাঁ, তার যে যোগাযোগগুলো তাকে বাধ্য করা যাবে না। এখানেও স্বামী স্ত্রী, 120-এও স্বামী স্ত্রী, এখানে যোগ্য অযোগ্য নিয়ে। হ্যাঁ, আর এখানে হচ্ছে হলো চিঠিপত্র অর্থাৎ যোগাযোগের বিষয়গুলো তাকে প্রকাশ করতে বাধ্য করা যাবে না, এটাই বলতেছে। তাহলে বুঝে গেছেন 122। আর 121-এ বলতেছে যে জজ বা ম্যাজিস্ট্রেটগণ তারা তাদেরকে কি করতে, হ্যাঁ, কোন জজ বা ম্যাজিস্ট্রেট যে আদালতের অধীন, সে আদালতের বিশেষ আদেশ ব্যতীত কোন জজ বা ম্যাজিস্ট্রেট আদালতে তার স্বীয় আচরণ সম্পর্কে অথবা জজ বা ম্যাজিস্ট্রেট হিসাবে আদালত তার যেগুলো তার গোচরে এসেছে, তার দৃষ্টিতে এসেছে, এমন কোন বিষয় সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য হবেন না। ওনাকে আপনি জজ বা ম্যাজিস্ট্রেটকে কখনো কোনো সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, কিন্তু উক্ত পদের কর্তব্য পালন করার সময় অন্যান্য যে সকল ঘটনা তার উপস্থিতিতে ঘটেছে সে সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে। তার উপস্থিতিতে হইলে সেগুলো আর দেওয়া যেতে পারে, বাট অনুপস্থিতিতে যে বিষয়গুলো তার গোচরে আছে সে বিষয়গুলো নিয়ে তাকে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। এটা হলো 121। এরপরে হচ্ছে হলো 123, রাষ্ট্রীয় ব্যাপারে সাক্ষ্য। এটা কে দিবে? রাষ্ট্রীয় ব্যাপারে অপ্রকাশিত বিষয়ে বিভাগীয় প্রধানের অনুমতি ছাড়া কেউ সাক্ষ্য দিতে পারবে না। রাষ্ট্রের একটা গোপনীয়তা থাকবে, এই ব্যাপারে কেউ সাক্ষ্য দিতে, রাষ্ট্রীয় অপ্রকাশিত বিষয়ে কেউ অনুমতি ছাড়া সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না রাষ্ট্রের বিষয়ে। এরপরে হলো দাপ্তরিক যোগাযোগ, অফিসের যে যোগাযোগগুলো, হ্যাঁ, সরকারি কর্মচারীকে, অর্থাৎ কোন সরকারি কর্মচারীকে তার দাপ্তরিক ভিতরে অফিসিয়াল কমিউনিকেশন গুলো বাধ্য করা যাবে না। অফিসিয়াল কমিউনিকেশন তাকে বাধ্য করা যাবে না। হ্যাঁ, সরকারি পর্যায়ে যোগাযোগের মাধ্যমে জনস্বার্থে পাবলিক ইন্টারেস্ট ব্যাঘাত করলে, হ্যাঁ, ওইসব কিছু আপনি যেগুলো দেখা যাচ্ছে যে পাবলিকের ইন্টারেস্ট,
অর্থাৎ জনস্বার্থ ব্যাঘাত ঘটবে এইসব কথাবার্তা বাইরে প্রকাশ করা যাবে না, দাপ্তরিক যোগাযোগ, তাকে বাধ্য করা যাবে না। আর 125-এ বলতেছে অপরাধটা আপনি কোথায় পেলেন, কাউকে ফোর্স করা যাবে না। ইনফরমেশন অ্যাজ টু কমিশন অফ অফেন্সেস বলতেছে অপরাধ গঠন সম্পর্কে সংবাদ দিতে কাউকে কোথায় পেল এটা বাধ্য করা যাবে না। আর 126 উকিল মক্কেলের মাঝে যোগাযোগ, এগুলো প্রকাশ করতে বাধ্য করা যাবে না, যদি না যদি না মক্কেল ভবিষ্যতে কোনো অপরাধ ঘটাবে, যদি না কোনো নতুন করে কোনো অপরাধ করবে এই বিষয়ে না হয়, তাহলে বাধ্য করা যাবে না। আর মক্কেল যদি অনুমতি দেয় তাহলে হয়তো বাধ্য করতে বা সাক্ষ্য দিতে পারবে, সেটাই। আর 126-এর পরবর্তীতে হচ্ছে হলো 127 দোবাসীর ক্ষেত্রেও সেম, বাধ্য করা যাবে না। তারপরে এখানে বলতেছে দোবাসী বা অ্যাডভোকেটদের কেরানি এদের 126 দ্বারা বিধান প্রযোজ্য হবে। আর 128-এ বলতেছে হ্যাঁ স্বপ্রণোদিত হয়ে সাক্ষ্য দেওয়ার ফলে সুবিধা পরিত্যক্ত হয় না, 128-এ। আর 129-এ আইন উপদেশ সাথে সাথে যোগাযোগ, হ্যাঁ এগুলো বাধ্য করা যাবে না, এই কথাগুলো বলতেছে। আশা করছি আপনারা এই 129 পর্যন্ত বুঝতে পেরেছেন। আমরা আগামীকালকে আহ, বাকি ক্লাসটা ইনশাল্লাহ শেষ করব 130 থেকে 165 পর্যন্ত ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকেন। আমরা সকালবেলার ক্লাসে আমরা ফৌজদারি কার্যবিধির অ্যামেন্ডমেন্ট নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আপনারা ক্লাস মিস করবেন না ভাই, আপনাদেরকে একদম করজোর মিনতি করছি। অল্প কয়টা দিন আছে, এই কয়টা দিন এই চ্যালেঞ্জে হেরে যেয়েন না, হারিয়েন না ভাই। আপনারা নিয়মিত পড়াশোনা করেন, আমি রাতে 10টায় বসি, 9টা পর্যন্ত আপনারা নিজেরা পড়াশোনা করেন, অন্তত ডেলি 2-4-5 ঘন্টা পড়াশোনা করেন, 7টা সাবজেক্ট ডেলি রিভিশন করেন, আশা করছি কাজে লাগবে। তো আপনাদের জন্য বোনাস বোনাস হচ্ছে হলো, আমি একটু মনে করিয়ে দিই, সুনির্দিষ্ট প্রতিকার আইনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 ধারা। 5 ধারাতে 5 ভাবে সুনির্দিষ্টভাবে প্রতিকার মঞ্জুর করা হয়। 6-এ বলতেছে কখনো নিরোধকমূলক প্রতিকারের কথা বলা আছে, সাথে বলতেছে দণ্ড কার্যকর করা যায় না। 8-এ বলতেছে সত্যসহ দখল পুনরুদ্ধারের মামলা করতে হয়। 9-এ বলতেছে শুধুমাত্র দখল পুনরুদ্ধারের মামলা করতে হয়। 10-11-তে বলতেছে অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। 11-তেও অস্থাবর সম্পত্তি, তবে তৎক্ষণাৎ ব্যক্তি, এখানে 4টা ক্ষেত্র বিষয় বলা আছে। এরপরে 12-তেও 4টা বিষয় আছে, চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। 12-র অপোজিট 21, 8টা ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। 13-তে বলতেছে আংশিক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। হ্যাঁ, 14-তে বলতেছে অসম্পাদিত অংশটা ছোট করা যায়। 15-তে বলতেছে অসম্পাদিত অংশটা বড় করা যায় না। 16-তে বলতেছে স্বতন্ত্র করা যাবে। 17-তে বলতেছে 14, 15, 16-র বাইরে কোনো আংশিক সম্পাদন করবে না। 18-তে বলতেছে ত্রুটিপূর্ণ সত্য, হ্যাঁ চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আপনি ত্রুটিপূর্ণ সত্য হলেও পরবর্তীতে আপনি অস্বীকার করতে পারবেন না। 18-র সাথে 25-এ বলছিলাম অর্থাৎ সত্য নেই এমন কোন চুক্তি আদালত কার্যকর করবে না। 19-এ বলছিলাম ক্ষতিপূরণের বিষয়টাই বলা আছে এখানে, আপনি ক্ষতিপূরণ চাইতে পারবেন, এই বিষয়টাই এখানে বলা আছে। এরপরে হলো 20-এ বলতে আছে আপনি ক্ষতিপূরণ দিয়েও চুক্তি থেকে রেহাই পাবেন না, আপনাকে স্পেসিফিক পারফরমেন্সটা করতে হবে, যেটা কমিটমেন্ট দিয়েছেন সেটা দিতে হবে। এরপরে হচ্ছে হলো 21-এ তো আমরা বলি ফেললাম এর অপোজিট, 12-র অপোজিট 8টা ক্ষেত্র। তারপরে হলো 21-এর পথে অবশ্যই বিক্রয় চুক্তি রেজিস্ট্রি হইতে হবে, 2005 সালে বাধ্যতামূলক করা হয়েছে, কত জুলাই জানি। এরপরে হচ্ছে হলো আমরা 22-এ বলতেছি আদালতের ডিসক্রিশনারি পাওয়ার, 8 এবং 9 ধারা ছাড়া বাকি সব আদালত এখানে সলিটিয়াম দিবে। এখানে বাদীর হ্যাঁ হার্ডশিপ বা আনফেয়ার অ্যাডভান্টেজ পাইতেছে কিনা, হ্যাঁ অযৌক্তিক কোনো সুবিধা পাইতেছে কিনা সে বিষয়গুলো দেখবে। এরপরে 23-এ হলো কত ধরনের ব্যক্তি আছে, 8 ধরনের ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় পেতে পারে। আর 24-এ বলতেছে 4 ধরনের ব্যক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন পেতে পারে না। 25 অলরেডি পড়ে ফেলেছি। 26-এ বলতেছি পরিবর্তন ছাড়া চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। 27-এ বলতেছে কি, 27-এ বলিতেছি আপনার হচ্ছে হলো যাদের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায়। 27-এর কথা বলতেছে ইজারা চুক্তি, এসটিও লাগে না। 28-এ বলতেছে যাদের বিরুদ্ধে করা যায় না। তারপরে 29-এ বলতেছে একবার যদি চুক্তিটা যদি খারিজ হয়ে যায় পরবর্তীতে ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না। 31-এ বলতেছে আপনার হচ্ছে হলো যখন 3টা ক্ষেত্রে দলিল সংশোধন করা যায়।
আমরা FM দিয়ে মনে রাখার জন্য বলেছিলাম, ফ্রড, প্রতারণা, তারপরে M দিয়ে মিস্টেক অথবা মিউচুয়াল, আপনাদের মনোভাব। হ্যাঁ, তারপরে হলো মনোভাব কি ছিল, তারপরে হলো আমরা 31 32 বলেছি যে আপনাদের দুইটা জিনিস নিয়ে পর বা সত্য এই বিষয়গুলো দেখবে। হ্যাঁ, সুবিবেচনামূলক এই বিষয়গুলো দেখবে। তারপরে হলো 33 বলেছি মূলনীতিগুলো, দলিলটা কি অর্থে ছিল, দলিলের ভাষা কি ছিল, হ্যাঁ, দলিলের ফলাফল কি ছিল ও পাবা। তারপরে হলো আমরা 34 বলতেছি আংশিক সংশোধিত দলিল কার্যকর করা যাবে। 35 বলছি চুক্তি রদ। 36 বলছি শুধুমাত্র রদের জন্য, মানে ভুলের জন্য চুক্তি রদ করা যাবে না। 37 বলতেছি বিকল্প রদের প্রার্থনা। 38 বলতেছি রদকারীর পক্ষ থেকে ক্ষতিপূরণ চাইতে পারে। 39 বলতেছি দলিল বাতিল। 40 বলেছি আপনার হলো আংশিক দলিল এখানে কার্যকর, বাতিলের আংশিক দলিল কার্যকর করা যাবে। হ্যাঁ, তারপরে 39 40 41 বলতেছি যে দলিল বাতিল করবে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। 42 ঘোষণা। হ্যাঁ, এটা হলো রাইট টু অফিস, রাইট টু প্রপার্টি, এই টাইপের। এখানে বলতেছে না লিগ্যাল ক্যারেক্টার। আর হলো আর হচ্ছে হলো প্রপার্টি নিয়ে যদি সমস্যা হয়, কোনো পদ বা পদবি নিয়ে বা কোনো ভূমি নিয়ে সমস্যা হলে ঘোষণামূলক বিষয়গুলো। 43 কাদের উপর ঘোষণার ফলাফলটা আসবে, 44 রিসিভার। হ্যাঁ, এরপরে হলো 52 দু ধরনের প্রতিকার আছে, অস্থায়ী স্থায়ী। হ্যাঁ, বিষয়গুলো বলছে। তারপরে হলো 53 অস্থায়ী, 54 স্থায়ী। হ্যাঁ, 55 বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। 56 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। তারপরে হলো 57 ক্ষেত্রে নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা। আপনাদেরকে এই বিষয়গুলো একটু রিভিশন করে দিলাম। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কি?